হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা ম্যাথের প্র্যাকটিস সেটে নিয়ে চলে এসেছি। এটা আমাদের 6 নম্বর সেট। এর আগে অলরেডি 5টি সেট করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটার পিডিএফও দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেম টাইপের কোশ্চেন কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। তাছাড়া বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি এবং ফর্মুলা এবং কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় সমস্তটা কিন্তু আমাদের আলোচনার মধ্যেই থাকছে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, একজন বারটেন্ডার 18 লিটার ওয়াইন এবং সোডার একটি মিশ্রণ তৈরি করেছেন, যাতে 30% সোডা রয়েছে। সোডার শতাংশ বাড়িয়ে 40% করতে হলে তাতে কতটা পরিমাণ সোডা মিশ্রিত করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 18 লিটার আছে ওয়াইন এবং সোডার পরিমাণ আছে 30%। আমরা ধরে নিচ্ছি টোটাল 100%-এর মিশ্রণ, যার মধ্যে সোডা হচ্ছে 30%। তাহলে ওয়াইন কত পার্সেন্ট থাকবে? 70%। যদি আমরা এটা রেশিও বার করি, পার্সেন্টেজ আউট হবে, 0 আউট হবে, তাহলে পাবো কত? 7:3। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি 40% বাড়াচ্ছি সোডার পরিমাণ। আগে ছিল 30, এখন সেটা 40% হয়ে যাচ্ছে। তাহলে ওয়াইন 60% হবে। এটা যদি রেশিও বার করি, পার্সেন্টেজ আউট হবে, 0 আউট হবে, 2 দিয়ে যদি কাটি 2 আর 3, অর্থাৎ 3:2 পেয়ে যাচ্ছি। আমরা কি দেখেছি? শুধুমাত্র সোডার শতাংশটা বাড়াবো, সোডা অ্যাড করব, কিন্তু যে ওয়াইন সেটা তো সেম থাকবে। কিন্তু এখানে আমাদের 7 ইউনিট আছে, 3 ইউনিট আছে। সেম করতে গেলে আমরা কি করব? ফার্স্ট যে রেশিও সেটাকে 3 দিয়ে গুণ করব এবং সেকেন্ড যে রেশিও সেটাকে 7 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 21:9। আর সেকেন্ড রেশিও 21:14। টোটাল এখানে আমরা কত দেখতে পাচ্ছি? কত ইউনিট অ্যাড হচ্ছে? 5 ইউনিট। কিন্তু আমাদের 21+9 অর্থাৎ 30 ইউনিটের মান কত বলা আছে? 18 লিটার। তাহলে 5-এর মান কত হয়ে যাবে? বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 18/30 × 5। 5 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে কত? 3। সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাবে 3 লিটার। 1 নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, নল এ এবং বি যথাক্রমে 30 মিনিট এবং 40 মিনিটে জল দিয়ে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যখন নল সি প্রতি মিনিটে 51 লিটার জল নিষ্কাশন করতে পারে। 3টি নল একসাথে খোলা হলে 90 মিনিটে ট্যাঙ্কটি ভরে যায়। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে কত পরিমাণ জল ধরে, টোটাল কত ইউনিট সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ 30 মিনিটে ট্যাঙ্কটিকে পূর্ণ করছে, বি পূর্ণ করছে 40 মিনিটে। তাহলে এ, বি এবং সিকে একসাথে খুলছি, যেহেতু সি খালি করে মাইনাস দিলাম, 90 মিনিটে ভরে যাচ্ছে ট্যাঙ্কটি। এদের যদি আমরা এলসিএম বার করি কত পাবো? এখানে 10 দিয়ে দেব ফার্স্টে, তাহলে থাকবে 3, 4 আর 9। 3 দিয়ে দিলে 1, 4 আর 3 থাকবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 × 9, 90, 360 ইউনিট। ট্যাঙ্কটি টোটাল 360 ইউনিট। এখন এ এর দক্ষতা, বি এর দক্ষতা কত বা এফিসিয়েন্সি কত, অর্থাৎ এ 1 মিনিটে কত ইউনিট জল ভরতে পারে? 360/30 অর্থাৎ 12 ইউনিট জল ভরতে পারে। বি 360/40 অর্থাৎ 9 ইউনিট জল ভরতে পারে। এ, বি এবং সি এর একত্রে 1 মিনিটে কত ইউনিট জল ভরতে পারে? 360/90 অর্থাৎ 4 ইউনিট জল ভরতে পারে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ, বি এবং সিকে যদি একত্রে খোলা হয় সেটা 1 মিনিটে 4 ইউনিট ভরতে পারে। কিন্তু এখানে এ এবং বিকে যদি একসাথে খোলা হয় 12 + 9 অর্থাৎ 1 মিনিটে 21 ইউনিট জল ভরতে পারে। তাহলে সি 1 মিনিটে কত ইউনিট জল খালি করতে পারে? 21 - 4 অর্থাৎ 17 ইউনিট। অর্থাৎ সি
1 মিনিটে 17 ইউনিট জল খালি করতে পারে, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে 51 লিটার। অর্থাৎ 51 মানটাই আমাদের কোশ্চেন, 17 মানটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে 51। একের মান তাহলে কত হয়ে যাবে? 3। তার মানে এখানে আমরা কী বার করব? টোটাল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা। টোটাল ধারণ ক্ষমতা অর্থাৎ আমরা এখানে দেখেছি টোটাল কত ইউনিটের ট্যাঙ্ক? 360। 360-এর মানটা নির্ণয় করব, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব 0.801 লিটার। ট্যাঙ্কটি তাহলে কত লিটারের? 1080। 4 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একটি ক্যাম্পে 120 জন পুরুষ এবং 200 জন শিশুর জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। 120 জন পুরুষ অর্থাৎ মেন এবং 200 জন শিশু অর্থাৎ 200 জন চিলড্রেনের খাবারের ব্যবস্থা আছে। 120 জন যে খাবার খায়, 120 জন পুরুষ, 200 জন শিশু সেই একই খাবার খায়, যেহেতু এখানে বা আছে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 0 0 আউট হচ্ছে। যদি আমরা 4 দিয়ে কাটি 3 এবং এখানে কত পাবো? 5। 3 জন পুরুষ ইকুয়াল টু 5 জন শিশু, অর্থাৎ 3 জন পুরুষ যে খাবার খায়, 5 জন শিশু সেম খাবার খায়। এখানে আমরা যেটা দেখেছি 200 জন শিশুর খাবারের মজুদ ছিল, কিন্তু কোশ্চেন কি বলছে? 150 জন শিশু খাবার গ্রহণ করেছে, তাহলে বাকি 50 জন শিশুর খাবার আছে। তো এই 50 জন শিশুর খাবার ইকুয়াল টু কতজন পুরুষ সেটা বার করলেই আমরা কোশ্চেন এর অ্যান্সারটা পেয়ে যাব। কি বলছে? তাহলে কতজন পুরুষকে অবশিষ্ট খাবার দিয়ে সরবরাহ করা হবে? 50 জন শিশু বার করতে গেলে 10 দিয়ে গুণ করব উভয় পাশে, তাহলে আমাদের 50 জন শিশু ইকুয়াল টু কতজন পুরুষ সেটা পেয়ে যাব। কত হচ্ছে? 30 জন পুরুষ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান। কতজন পুরুষকে অবশিষ্ট খাবার দিয়ে সরবরাহ করা যাবে? 30 জন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? বহুভুজের অভ্যন্তর কোণটি যদি 108 ডিগ্রি হয় তাহলে এটি একটি অষ্টভুজ, ষড়ভুজ, পঞ্চভুজ বা চতুষ্কোণ সমতল ক্ষেত্র, অর্থাৎ টেট্রাগন। তো এখানে আমাদের এন এর মানটা নির্ণয় করতে হবে। বাহু, বহুভুজটি কটি বাহু আছে, তবেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা অভ্যন্তর কোণ ইকুয়াল টু কী জানি? ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু আই লিখলাম, ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল অর্থাৎ বহির্কোণ। তো এখানে আমাদের আয়ের মান বলা আছে 108 ইকুয়াল টু 180 মাইনাস ই এর মান আমরা কি জানি? 360 ভাগ এন, 360 ডিগ্রি ভাগ এন। তাহলে এখান থেকে আমরা এন সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। 360 বাই এন ইকুয়াল টু 72। 72 আর 360 যদি কাটি কত পাবো? 5। এন এর মান কত পাচ্ছি? 5। অর্থাৎ বহুভুজটির 5টি বাহু অর্থাৎ পঞ্চভুজ। অপশন 3 এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? 10 জন পুরুষ 15 দিনে একটি কাজ করতে পারে, 7 জন পুরুষ এবং 3 জন মহিলা 20 দিনে একই কাজ করতে পারে। তাহলে একজন মহিলা ওই কাজ কতদিন সময় নেবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। কতদিন সময় লাগে একজন মহিলার ওই কাজটা করতে। এখানে আমরা M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2 এই সমীকরণে বসাবো। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট যেটা আছে 10 জন পুরুষ 15 দিনে, ডি এর মান বলা আছে, বাদ বাকি টি এবং ডব্লিউ বলা নেই, তো এটা আমরা কেটে দিলাম। এরপর কি বলছে? M2-তে 7 জন পুরুষ এবং 3 জন মহিলা একত্রে কাজ করছে কত দিনে? 20 দিনে, অর্থাৎ 7 জন, এখানে আমরা 10P লিখলাম, পুরুষকে পি এবং মহিলাকে এম দ্বারা ডিনোট করছি। এখানে 7 জন পুরুষ এবং 3 জন মহিলা একত্রে কাজ করছে কত দিন? 20 দিনে। তাহলে এখান থেকে আমরা যেটা পাই, যদি আমরা 5 দিয়ে ক্যালকুলেশন করি 3 এবং 4 অর্থাৎ 30P ইকুয়াল টু 28P ইকুয়াল টু, তো এখানে আমরা 2 দিয়ে ক্যালকুলেশন করে নিই একেবারে, 2 আর 5, অর্থাৎ এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 15P ইকুয়াল টু 14P প্লাস 6M। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? P ইকুয়াল টু
6m, অর্থাৎ একজন পুরুষ ইকুয়াল টু 6 জন মহিলা। একজন পুরুষ যে কাজ করতে পারে 6 জন মহিলা মিলে সেই একই কাজ করতে পারে। তো এটা ক্লিয়ার করলাম। এর লাস্ট লাইনটা আপনারা মনে রাখুন, একজন পুরুষ যে কাজ করতে পারে 6 জন মহিলা সেই একই কাজ করতে পারে। একজন পুরুষ যে কাজ করতে পারে 6 জন মহিলা সেই একই কাজ করতে পারে। নেক্সট কি বলছে, একজন মহিলা ওই কাজ করতে কতদিন সময় লাগবে? তো আমরা এখানে দেখেছি সেকেন্ড লাইন 7 জন পুরুষ এবং 3 জন মহিলাতে 20 দিনে কাজ করছে। পি এর মান এখানে আমরা বসিয়ে দেব 7 × 6m প্লাস 3 × m = 20, 6 × 7 = 42, অর্থাৎ এখানে টোটাল 45m = 20 পাচ্ছি। অর্থাৎ 45 জন মহিলা 20 দিনে কাজটি সম্পন্ন করছে। 45 জন মহিলা যদি 20 দিনে কাজটি করে তাহলে একজন মহিলা সেই একই কাজ করতে আরও বেশি সময় লাগবে। কত বেশি সময় লাগবে? 45 × 20 ব্যস্তানুপাতিক, যেহেতু আমরা জানি জনসংখ্যা এবং কাজের যে সম্পর্ক সেটা ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কত পাবো? 900। তাহলে 45 জন মহিলা 20 দিনে কাজ করছে, একজন মহিলা সেই একই কাজ করতে 900 দিন সময় লাগবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একটি কলেজের 20 জন শিক্ষার্থী একটি হোটেলে গিয়েছিল। তাদের মধ্যে 19 জন শিক্ষার্থী তাদের খাবারের জন্য জন প্রতি 175 টাকা করে খরচ করে, অর্থাৎ এক একজন 175 করে খরচ করে। এবং 20তম শিক্ষার্থী 20 জন শিক্ষার্থীর গড় থেকে 19 টাকা বেশি খরচা করেছে। এখন তাদের দ্বারা খরচ করা মোট টাকার পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি 20তম শিক্ষার্থী তিনি খরচ করেছেন x টাকা। এখন 19 জন শিক্ষার্থী প্রত্যেকে যদি 175 টাকা করে খরচ করে, টোটাল কত খরচ হয়? এখানে 175 × 19, যেটার মান আমরা পাবো 3325। এবং 20 নম্বর যে শিক্ষার্থী x টাকা খরচ করেছে, তাহলে টোটাল কত খরচ হচ্ছে? 325 যোগ x। এটার যদি আমরা গড় নির্ণয় করি বাই 20 করব। এখন কি বলছে, 20তম শিক্ষার্থী 20 জন শিক্ষার্থীর গড় থেকে 19 টাকা বেশি খরচ করেছে। এই গড় থেকে 19 টাকা বেশি খরচা করেছে কে? 20তম শিক্ষার্থী, যেটা আমরা ধরে নিয়েছিলাম x। তাহলে এখান থেকে x এর মান আমরা নির্ণয় করব। তাহলে 20তম শিক্ষার্থী কত টাকা খরচ করছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা পাই 3325 প্লাস x ইকুয়াল টু 20 × x, 19 টাকা এই সাইডে নিয়ে গেলাম, -380। এখান থেকে 19x ইকুয়াল টু এত পাবো 3705। 19 দিয়ে যদি ক্যালকুলেশন করি 195, অর্থাৎ x এর মান আমরা কত পাবো? 195। তাহলে যে 20তম শিক্ষার্থী 195 টাকা খরচ করে, টোটাল তাহলে কত খরচ হয়? আমরা দেখেছি 19 জন শিক্ষার্থী টোটাল 3325 টাকা খরচ করছে, এবং যে 20 নম্বর শিক্ষার্থী সে 195 টাকা খরচ করছে। তাহলে টোটাল 0, 2, 5, 3, অর্থাৎ 3520 খরচ করবে। 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 9 এবং লসাগু দেওয়া আছে 252। সংখ্যাগুলির যোগফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি দুটো সংখ্যা 9x এবং 9y, যেহেতু আমাদের লসাগু দেওয়া আছে তাই 9x এবং 9y ধরলাম, যেখানে x এবং y পরস্পরের মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা লসাগু নির্ণয় করি দুটো সংখ্যার থেকে। 9 × x × y ইকুয়াল টু 225, এটা পাই লসাগু, যেহেতু আমাদের মান বলা আছে। 9 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে কত পাই? 28। x এবং y এর মান তাহলে কত আসছে? 28। তাহলে x আর y এর
সম্ভাব্য মান কি কি হতে পারে, যেহেতু আমরা এখানে ধরেছি পরস্পরের মৌলিক, 1 28 হতে পারে, বা 28 1 হতে পারে, বা 4 আর 7 হতে পারে, বা 7 আর 4 হতে পারে। তাহলে এখানে আমাদের কি বলেছে, সংখ্যাগুলির সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান, 9x প্লাস 9y এর মান এখানে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি 9 কমন নিই, এক্স প্লাস ওয়াই যদি আমাদের 1,28 বা 28,1 এই মানটাকে নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত আসবে, 29। তাহলে 9 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি, 261, যেটা আমাদের একটাও অপশানে মিলছে না। তাহলে আমাদের এই সম্ভাব্য মান দুটো হতে পারে না। যদি 4 7 বা 7 4 হয়, সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান কত পাবো, 1 ইন্টু 9 আছে, অর্থাৎ আমরা 99 পাবো। এটা কিন্তু আমাদের 4 নম্বর অপশানের সাথে মিলে যাচ্ছে। তাহলে এক্স এবং ওয়াইয়ের মান 4 7 বা 7 4 এটা হতে পারে। আর আমাদের সংখ্যাগুলোর সমষ্টি কত হচ্ছে, 99, 4 নম্বর অপশান। তো এখান থেকে আরেকটি কোশ্চেন দিতে পারে যে এক্স এবং ওয়াইয়ের সম্ভাব্য মান কটি হতে পারে বা কী কী। তো এখান থেকে বলতে পারি আমরা 2টি হতে পারে। এই টাইপের কোশ্চেনও কিন্তু এক্সামে আসে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, রূপম একটি ব্যাংক থেকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে ঋণ নেয়, কত সময় পরে চক্রবৃদ্ধি সুদ মূলধনের 21% হবে। তো এখানে 10% মানে 1/10, 10 টাকায় 1 বছরে 1 টাকা সুদ, অর্থাৎ অ্যামাউন্ট হয়ে যায় 11। 10 যদি প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট কত হবে, 11। এখন কি বলছে, 21% চক্রবৃদ্ধি সুদ মূলধনের 21%। যদি আমাদের মূলধন প্রিন্সিপাল 100 হয়, তাহলে 1 বছরে 21 টাকা সুদ দেবে, অর্থাৎ অ্যামাউন্ট হয়ে যাবে 121 টাকা। আমরা যেটা দেখতে পাচ্ছি, 11 যদি স্কোয়ার করি 121 পাই, এবং 10 যদি স্কোয়ার করি 100 পাই। 11 পাওয়ার 2 এবং 10 পাওয়ার 2 মানে কত, 2 ইয়ার। 2 বছরে আমাদের যে চক্রবৃদ্ধি সুদ সেটা মূলধনের 21% হবে। তাহলে সঠিক আনসার এখানে হয়ে যাবে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 62 কিমি পার ঘন্টা গতিবেগে 2 জায়গার মধ্যে দূরত্ব 3, একটু এখানে ভুল আছে, টাইপিং মিস্টেক, 3/3.1/2 এত ঘন্টার মধ্যে অতিক্রম করা যায়। গতিবেগ যদি 8 কিমি পার ঘন্টা বাড়ানো হয়, তবে কতটা সময় বাঁচতে পারে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো ফার্স্ট যে লাইনটা দেওয়া আছে, এখান থেকে আমরা ডি এর মানটা নির্ণয় করব। 62 কিমি ইন্টু 3.1/2 ঘন্টা, অর্থাৎ 7/2 ঘন্টা, যেটা আমরা পাচ্ছি 217 কিমি, এত কিমি পাচ্ছি। এরপর কি বলছে, যদি আমাদের গতিবেগ 8 ঘন্টা বাড়ানো হয়, অর্থাৎ 70 করা হয়, তাহলে সময় কতটা বাঁচবে। এখান থেকে আমরা টি এর মানটা নির্ণয় করব, এবং আমাদের ডি এর মান আছে 217। যদি আমরা এখান থেকে 7 দিয়ে কাটি 31, আর এখানে কত পাবো, 10। তো টি এর মান কত পাচ্ছি, 31/10। এটা আমাদের ঘন্টাতে বেরিয়েছে, কিন্তু আমাদের অ্যান্সারগুলো আছে মিনিটে। মিনিটে করতে গেলে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে, 0 0 কাটছে, টোটাল এখানে 6 18, অর্থাৎ 186 মিনিট পাচ্ছি। আর আগে কত ছিল, 7/2 ঘন্টা, মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ, এটা কত 30 পাচ্ছে, অর্থাৎ 210 মিনিট। আগে আমাদের 210 মিনিট লাগছিল, এখন 186 মিনিট লাগছে। তাহলে কত মিনিট বাঁচছে, 24 মিনিট। বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাব। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 4800 টাকায় একটি মেশিন বিক্রি করার পর একজন দোকানদারের 20% ক্ষতি হয়। 20% লাভ পেতে হলে দোকানদারকে একই মেশিনটি কত টাকায় বিক্রি করতে হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 20% ক্ষতি, 100 টাকায় কিনে আমরা যদি 80 টাকায় বিক্রি করি, তাহলে 4800 টাকায় বিক্রি করলে কত টাকায় কিনতে হবে, 100/80 ইন্টু 4800, 0 0 কাটছে, যদি 8 দিয়ে কাটি
60, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 6,000 টাকা। 6,000 টাকায় মেশিনটিকে কেনা হয়েছিল। এরপর কি বলছি, 20% লাভ পেতে হলে মেশিনটিকে কত টাকায় বিক্রি করতে হবে। তো 6,000 যদি 100 টাকায় 120 টাকায় বিক্রি করি, তাহলে 6,000 টাকায় কত টাকা বিক্রি করব? 120/100, দুটো জিরো আউট হচ্ছে, 72-এর পর দুটো জিরো, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 3 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে বলেছে ভগ্নাংশগুলিকে। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি 3/4 × 5/12, এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় সেটা আমরা আগে নির্ণয় করব। তো 3/4 যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, 36, 3, 4, 5/12, 36 × 20, কোনটা বড়? 36 বড়, অর্থাৎ 3/4 5/2 এর থেকে বড়, অর্থাৎ সব থেকে ছোট, এখানে ছোট কোনটা পাচ্ছি? 5/2। এরপর দেখব 3/4 আর 11/18 মধ্যে কোনটি বড়। ক্রস মাল্টিপ্লিকেশন করব এখানে। তো 18 × 3 54 আর 44, কোনটা বড়? 54 বড়, অর্থাৎ 11/18 3/4 থেকে ছোট, কিন্তু এটা আবার 5/12 থেকে বড় হবে, যেহেতু এখানে 36 আছে আর এখানে কত? 44। এরপর যেটা দেখতে পাচ্ছি, সরি এটা 20 আছে, এখানে 44। 3/4 এবং 17/24 মধ্যে কে বড়? ক্রস মাল্টিপ্লিকেশন করব এখানে। কত পাচ্ছি? 72 আর 68। 72 বড়, 3/4, 3/4 এদের মধ্যে সব থেকে বড়, এবং 17/24 ছোট। তো সব থেকে ছোট 5/12, অর্থাৎ এখানে যেটা আছে 3 আর 1 নম্বর অপশান আউট হচ্ছে, এবং সব থেকে বড় 3/4, তো 2 নম্বর অপশান এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একটি পরীক্ষায় 67% পরীক্ষার্থী মনোবিজ্ঞানে, 39% নৃবিজ্ঞানে এবং 17% উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে পাস করা পরীক্ষার্থীদের সংখ্যা কত? 17% পরীক্ষার্থী মনোবিজ্ঞান, 67% মনোবিজ্ঞান, 39% নৃবিজ্ঞান এবং 17% উভয় বিষয়ে ফেল করছে। তো আমরা ধরে নিচ্ছি এখানে টোটাল 100% শিক্ষার্থী আছে, আর এই জায়গাটুকু হচ্ছে ফেলের পার্সেন্টেজ। উভয় বিষয়ে যেটা ফেল করছে সেটা হচ্ছে 17%। যদি উভয় বিষয়ে 17 জন ফেল করে, আমরা ধরে নিচ্ছি এখানে আছে 100 জন, তার মানে 17% মানে 17 জন হবে। তাহলে এই পোর্শনটুকু কত হবে? এটা হচ্ছে আমাদের মনোবিজ্ঞান আর এটা হচ্ছে আমাদের নৃবিজ্ঞান। মনোবিজ্ঞানের মধ্যে 17 অলরেডি আমাদের কাউন্ট করা হয়ে গেছে, আর বাকি আছে 67 থেকে 17 বাদ দিলে বাকি থাকবে কত? 0.5, অর্থাৎ 50। তাহলে শুধুমাত্র মনোবিজ্ঞানে ফেল করেছিল 50, এবং শুধুমাত্র নৃবিজ্ঞানে কত ফেল করেছিল? অলরেডি টোটাল এখানে আমার 17 কাউন্ট করা হয়ে গেছে, 39% বলা আছে, তাহলে এই পোর্শনটুকু কত? 12 হয়ে যাবে। অর্থাৎ টোটাল এখানে তাহলে কত দেখতে পাচ্ছি? 50 + 17 + 12, 50 + 17 + 12, অর্থাৎ টোটাল এখানে 79 জন বা 79% ফেল করেছে। তাহলে পাস করেছে কত? টোটাল যদি 100 জন হয় তাহলে পাস করেছে 11% বা 11 জন। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, 78 কিমি/ঘন্টা গতিবেগে চলা একটি ট্রেন 45 সেকেন্ডে একটি টানেল অতিক্রম করে এবং একই দিকে যেদিকে ট্রেন যাচ্ছে সেই দিকেই যাচ্ছে। 6 কিমি/ঘন্টা গতিবেগে ধাবমান একজন মানুষকে 15 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটি। একজন মানুষকে অতিক্রম করছে ট্রেনটি। মানুষটা যাচ্ছে 6 কিমি/ঘন্টা, ট্রেন যাচ্ছে 78 কিমি/ঘন্টা। তাহলে এখান থেকে রিলেটিভ স্পিড আমরা কত পেয়ে যাব? 72 কিমি/ঘন্টা, যেটা মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যেহেতু মানুষ চলমান। তো ফার্স্টে আমরা এখানে সেকেন্ড লাইন থেকে আমরা যে ট্রেনের দূরত্ব, ট্রেনের লেন্থ সেটা পেয়ে যাব, কারণ একজন মানুষকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা।
একইভাবে একটি খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তো এখানে যেহেতু মানুষ আছে, মানুষকে অতিক্রম করা অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, যেটা এল ধরেছি। তাহলে এখানে 72, যেটা কিমি পার আওয়ারে আছে, আমাদের সেকেন্ডে আছে 15 সেকেন্ড, তাহলে এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 15, 4×18 72। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 300 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবং টানেলের দৈর্ঘ্য যেটা ধরে নিচ্ছি আমরা এক্স, তাহলে 300 + x ইকুয়াল টু ট্রেনের যে গতিবেগ সেটা কত ছিল 78, টানেলের তো কোনো গতিবেগ হয় না, তাহলে এখানে ট্রেনের গতিবেগই আমাদের টোটাল গতিবেগ হয়ে যাবে, ইন্টু 5/18 মিটার পার সেকেন্ডে করে নিলাম, ইন্টু 45 সেকেন্ড। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ফার্স্টে 2 দিয়ে ক্যালকুলেশন করব, 3 আর 9, 2 দিয়ে করলে এটা পাবো 9, 9 দিয়ে করলে এটা হচ্ছে 45, 45 কাটলে 5, অর্থাৎ 39 ইন্টু 25 ক্যালকুলেশন করলে 975 পাই। তাহলে এক্সের মান আমাদের কত হয়ে যাচ্ছে 975 - 300 অর্থাৎ 675। তো টানেলের দৈর্ঘ্য কত, 3 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, প্রথম 50টি ধনাত্মক জোড় সংখ্যার গড় কত? 51 হয়ে যাবে, সঠিক অ্যান্সার 3 হয়ে যাবে। কেন? কারণ আমরা কি জানি, ফার্স্ট n সংখ্যক জোড় সংখ্যার যে অ্যাভারেজ n+1, n এর মান 50 দেওয়া আছে, +1 51। তো এই সূত্রগুলো আপনারা মনে রাখবেন, বেশ কতগুলো সূত্র আছে, ফর্মুলা আছে, যেখান থেকে কিন্তু সরাসরি আপনারা অ্যান্সার বার করে ফেলতে পারবেন। তো আমি প্র্যাকটিসের ক্ষেত্রে করিয়ে দেবো। এখানে আমি পরপর ভেবেছিলাম একবার ফর্মুলাগুলো নিয়ে আসবো, বাট নিয়ে আসা হয়নি। যদি আমার নেক্সট কোনো সেটে এই টাইপের কোশ্চেন হয়, আমি পরপর সমস্ত ফর্মুলাগুলো বলে দেব। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, আজ অলরেডি 1:36 বেজে গেছে, তো যে কারণে আর বলতে পারছি না, ভিডিওটা দুটোর মধ্যে ছাড়তে হবে আমাকে। তো কি বলছে এখানে, নেক্সট দুটি সংখ্যা 15:11 এই অনুপাতে রয়েছে, যদি তাদের গসাগু 13 হয়, তাহলে সংখ্যাগুলি কী কী? সংখ্যাগুলি 15 × 13 আর 11 × 13, এটা হয়ে যাবে তো 195 আর 143, সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এখানে জাস্ট আপনারা যদি পারেন তো গুগল সার্চ করে বেশ কতগুলো ফর্মুলা রয়েছে, সেগুলো আপনারা দেখে রাখুন, কারণ এখান থেকে সরাসরি কিন্তু কোশ্চেন আসে। আজ যেহেতু হাতে টাইম নেই, তো আমি বলতে পারলাম না। যদি নেক্সট আমার এই টাইপের কোনো কোশ্চেন আসে সেটার মধ্যে, তো আমি সেটা টোটাল সমস্ত ফর্মুলাগুলো বলে দেবো। তো এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন, যে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। রেসপন্স কিন্তু খুবই কম পাচ্ছি। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।